চাই, আমি আরও বেটার হতে চাই, আর সেই সাথে বিশ্বাসটা যে আমি বেটার হতে পারি। ঠিক আছে, এই দুইটা সমস্যার যে কোনো একটা যদি থাকে তাহলে কিন্তু ট্রান্সফরমেশনটা হবে না। কেউ যদি মনে করে বসে থাকে ভাই আমি জানি আমি ট্রান্সফর্ম হতে পারবো, বাট আমার হওয়ার কোনো দরকার নেই, যে আছি ভালো আছি, তাহলে তার গ্রোথ হবে না। আরেকজন হচ্ছে যে গ্রোথ দরকার মনে করি, বাট হচ্ছে সে বিশ্বাস করতে পারে না যে আমাকে দিয়ে গ্রোথ হবে। ভাই বুঝছি ভালো কিছু হওয়া থাকে, বাট আমার দিয়ে হবে না, সেটা হবে না। তো এই দুইটার যোগফল, তো আমরা আশা করি এই দুইটার বীজ তোমাদের মধ্যে বপন করা গেছে, যে ট্রান্সফরমেশন দরকার বা আমি ট্রান্সফর্ম হতে চাই, সেই আগ্রহটা আর সাথে এই বিলিফটা কিছুটা তৈরি হয়েছে যে আই ক্যান বি ট্রান্সফর্ম। তো আমি আজকে যে জিনিসটা নিয়ে কথা বলবো, একটু আগেই ঠিক করছি, এটা নামাজ পড়ে ফিরতে ফিরতে ঠিক করলাম যে কী নিয়ে কথা বলবো। যেহেতু ট্রান্সফরমেশনটাই টপিক, সো এই ট্রান্সফরমেশন ব্যাপারটার আমি একটা অ্যাসপেক্ট আমি আমার লাইফে যেভাবে দেখি সেটা ডিসকাস করব। সেটা হচ্ছে যে আমরা সবসময় বলি যে বড় কিছু হও, বড় কিছু হও, বড় কিছু হও, তাই না, বড় কিছু করো। তো আমি মাঝখানে বেশ কিছুদিন উল্টাটা বলতাম, মানে আমার এক এক সময় সিজনাল টপিক চেঞ্জ হয়। তো এক সিজনে এই টপিক ছিল যে ছোটো হও, ছোটো হও, ছোটো হও, বড় হওয়ার দরকার নেই। তো আজকে আমি ভাবছি ওই টপিকটা নিয়ে আবার কথা বলবো, তোমাদের কেন সবার ছোট হওয়া উচিত। সবাই বলতেছে বড় হওয়া উচিত, আমি বলতেছি ছোট হওয়া উচিত। আচ্ছা, এখানে একটা আমরা যে কবিতা পড়ছিলাম, বড় যদি হতে চাও ছোট হওয়া আগে, না, সেটার একটা মিনিং, আর আমি যে অর্থে ছোট বলতেছি সেটার অবশ্য আরেকটা মিনিং, যদিও দুইটা মিনিং ইম্পর্টেন্ট। বড় যদি হতে চাও ছোট হওয়া আগে, এই কথাটা দিয়ে নর্মালি কবিতায় যেটা বোঝানো হয়েছে যে যে কিছু বড় হইতে চায় জীবনে, তাকে কোনো কাজকে তুচ্ছ হিসেবে দেখা তার পক্ষে ঠিক না, যে এটা ছোট কাজ, এটা আমি এটা করলে ছোট হয়ে যাব, এই যে জিনিসটা যদি চিন্তা করে সে তাহলে বড় হয় না। তাহলে তাকে বড় হওয়ার জন্য তার মধ্যে এইটা আনা দরকার যে আমি যত ছোট হতে হোক, কারো কাছে একটা শিখতে গেলাম, সে শিখতে যাচ্ছে না কেন, আরে ভাই তারে জিগাইলে তো আমি ছোট হয়ে যাব, এই কাজটা করলে আমি ছোট হয়ে যাব। বা আমরা দেখো কত রকম পাগলামি তোমাদেরকে দিয়ে করানো হয়েছে, তাই না। এগুলো করতে গিয়ে যদি এই প্রোগ্রামে না আসতা, নর্মালি যে কেউ যদি বলতো হারিকেন নেই করো, হাঁস ডুব দিয়ে হাঁস ধরে নিয়ে আসো, ইট নিয়ে ঘুরে বেড়াও, তুমি করতে পারতা না কেন, ভাই এটা করতে গেলে তো ছোটো হয়ে যাবো, মানুষ কি বলবে, তাই না। তো এই অর্থে একটা ছোট হওয়া এটাও ইম্পর্টেন্ট। এবং আমার এই লাইফের স্টোরিটা আমি অনেকবার বলছি, আমার লাইফে ছোট হওয়ার অনেক ঘটনা আছে। বিশেষ করে যখন উদ্ভাস শুরু করলাম, তখন তো ধরো আমাদের ভয়ঙ্কর রকম ফিনান্সিয়াল ক্রাইসিস, ধরো ঘর ঝাড়ু দেওয়া থেকে শুরু করে স্কুলের গেটে লিফলেট দেওয়া। তা আমি একটা স্ট্যান্ড করা ছেলে, তার মধ্যে একদম গরিব ঘরের সন্তান না, বড় লোকও না হোক, মানে উচ্চ মধ্যবিত্ত বা মধ্যবিত্ত ঘরের ছেলে, ভালো পড়ালেখা এত ভালো, সে স্কুল গেটে দাঁড়ায় দাঁড়ায় লিফলেট দিচ্ছে, তাই না। এই জিনিসগুলো কি ছোট হওয়ার মতো বিষয় ছিল, বাট আমার মনে হয় যে দেন আই হ্যাড দ্য কারেজ, ছোট হওয়ার ওই কারেজটা ছিল, যেটা হয়তো আমার লাইফে পরবর্তীতে একটু বড় হতে হেল্প করছে। এবং এই 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 প্রেক্ষিতে একটা ঘটনা, এটা আমি একাধিকবার বলছি, আবারও তোমাদের জন্য বলি, তোমরা হয়তো নতুন যারা শুনো নাই। আমি এটা মোস্ট প্রবাবলি 2002-03 সালের দিকে হবে। তো তখন আমি ওমেকায় ক্লাস নিতাম, উদ্ভাস শুরু হয়েছে, বাট আমরা ওমেকাতেও ক্লাস নিতাম। ওমেকাতে আমরা কোচিং করছি তখন, ওমেকা একটা কোচিং সেন্টার, অনেকে হয়তো নাম জানো। তো ওমেকার যে ডিরেক্টর ছিলেন মিজান ভাই, উনি এখন চায়নাতে থাকে। সো আই হ্যাড এ গ্রেট রিলেশনশিপ উইথ হিম, তখন এখন পর্যন্ত, যদিও আমরা কম্পিটিটিং প্রতিষ্ঠান, বাট স্টিল দেন আমরা উই আর ফ্রেন্ডস। তো তখন আমি তো মাত্র বুয়েটে ঢুকছি, আর উনি আমাদের অনেক 10-12 ব্যাচ সিনিয়র। তো 2002-03 সালে তখন অলরেডি ওমেকা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কোচিংয়ের দিকে 1 নম্বর প্রতিষ্ঠান, মানে সানরাইজ তার আগে 1 ছিল, সানরাইজকে ক্রস করে ওমেকা তখন 1 নম্বর হয়েছে, আর এখন আলহামদুলিল্লাহ উদ্ভাস 1 নম্বর হয়েছে, বাট তখনকার কথা। সো আমরা তখন তো ওমেকায় ক্লাস নিতাম, আর আমার একটা পার্সোনাল জেদ ছিল সানরাইজের প্রতি, কারণ ওদের ওইখানে যখন আমি ভর্তি হতে গেছিলাম একবার, ওরা আমার সাথে যে বিহেভ করছিল, আই ওয়াজ ভেরি মাচ হার্ট, মানে আমি খুব কষ্ট পাইছিলাম। তখন একটা জেদ করছিলাম যে আমি ওমেকার পক্ষ হইয়া এমন এমন কাজ করতে চাই আমার সামর্থ্য দিয়ে, যাতে সানরাইজের পরিচালক একদিন জানে যে আমার কারণে তার ক্ষতি হচ্ছে। যাই হোক, তখন যেভাবে চিন্তা করতাম আর কি, ভিন্ডিকটিভ চিন্তা ভাবনা, মানে যে দেখাই দিব। তো যাই হোক, সেই কারণে হয়েছে কি যে ওমেকাতে ক্লাস নেওয়া বাদেও স্টুডেন্ট কালেকশনের জন্য মেসে মেসে যে স্টুডেন্টদেরকে কনভিন্স করা, স্কুলের গেটে গিয়ে কনভিন্স করা, এই কাজগুলো করতাম ওমেকার পক্ষ হয়ে। তো ওইরকম একদিন আমরা ওই ঢাকার একটা কলেজ, ফার্মগেটের ওইখানেই মেয়েদের কলেজ, তোমরা অনেকে বুঝতেছো কোন কলেজ, হলিক্রস কলেজ আর কি। তো ওখানে গেছি। তো মিজান ভাই তখন ওমেকা বাংলাদেশের 1 নম্বর প্রতিষ্ঠান তখন ওই সময়ে, ওটার উনি পরিচালক। স্টিল দেন হচ্ছে ওনার কাছ থেকে শিখছি, মানে লাইফে ওনার কাছ থেকে অনেকগুলো জিনিসের একটা জিনিস শিখছি, ছোটো কেমনে হইতে হয়। তো উনি অলরেডি তখন কোটি টাকার প্রতিষ্ঠান চালায়,
উনিও স্কুল গেটে লিফলেট দেয়। তো একদিন আমি ওই মিজান ভাই আমরা একসাথে স্কুল ওই হলিক্রসের গেটে লিফলেট দিতে গেছি, যে ইন্টার পরীক্ষার সময় দেখছো না তোমরা যে লিফলেটটা, ইন্টার পরীক্ষা বা ওই যে ওদের প্র্যাকটিক্যাল কোনো একটা টাইম, আমার এক্স্যাক্টলি মনে নাই। তো মিজান ভাইও দিচ্ছে, আমার হাতে প্রসপেক্টাস আমিও দিচ্ছি, আর মেয়েরা বেরোয় যাচ্ছে। তো এখন মিজান ভাই একটা মেয়েকে হাতে একটা প্রসপেক্টাস দিছে, মেয়েটা আমাদের দিকে তাকায় প্রসপেক্টাসটা নিচে ফেলে ওটার উপর দিয়ে হেঁটে চলে গেল, মানে জাস্ট আমাদেরকে কোনো একটা কারণে অপমান করার জন্য। কারণ স্কুল গেটে যারা লিফলেট দেয় তাদেরকে অনেকে অপমান করতে চায়। তো তো মিজান ভাই যেটা করলো যে লিফলেটটা নিচে আবার উঠায়া ঝাড়লো, ঝেড়ে আবার রেখে দিল যে নেক্সট আরেকজনকে এটা দিবে। এবং তখন উনি বললো, বড় যদি হতে চাও ছোট হও আগে। তো আমরা এই কবিতা তো বহুত দিন শুনছি জীবনে, না মুখস্থ মেলা আগে করছি, বাট এই যে প্র্যাকটিক্যালি যখন দেখা, চোখে দেখা, বড় যদি হতে চাও ছোট হও আগে, তাই না? ওটা কিন্তু খুব ধাক্কার মতো ছিল, যে এত একটা বড় লোক মানুষ, তার আন্ডারে তখন কত শত কর্মচারী, তারপর তার টিচার, সব মিলায় ধরো কত কোটি টাকার অপারেশনস। সেই লোক লিফলেট দিচ্ছে, একটা সাধারণ মেয়ে, সে ইন্টার পাস করা, যার ধরা যাক যে মিজান ভাই ওরে মানে কি বলে অর্থমূল্যে 50 বার কিনে 100 বার বেচতে পারবে, সেই মেয়ে ফেলাই দিয়ে চলে গেল, উনি আবার সেটা উঠায়, এবং সেটা আগেও করলো না, ক্ষোভও নাই, কিছুই নাই, হাসি মুখে আমরা যে কয়জন পাশে ছিলাম বললো কি, বড় যদি হইতে চাও ছোট হও আগে। সো আমি এই ছোট হওয়ার ব্যাপারটাও তোমাদেরকে মেসেজ দিতে চাই। ছোট হওয়ার দুইটা মেসেজ আমি দিব, এটা একটা মেসেজ। ফলে বিশেষ করে যেটা সেলসে কাজ করতে চাও, অনেক ক্ষেত্রই আছে তোমাকে কেউ ছোট বানাতে চাইবে, যেটা জালি ভাই বললো, গেছো আর বসতে দিবে না, তোমাকে মানুষ মনে নাও করতে পারে, তোমাকে কীটপতঙ্গ মনে করতে পারে, ঝাড়ি দিতে পারে, আর মেয়ে যান ভাইরান, অনেক কিছু বলতে পারে। তো সে ছোট করতে চেষ্টা করতে পারে, আরেকজন চেষ্টা করলে একজন ছোট হয় না। ছোট কেউ কাউকে বানাইতে পারে না, ছোট মানুষ নিজে নিজে হয়। তোমাকে ছোট করার চেষ্টা করছে, তুমি ছোট হইও না। তোমাকে ছোট হইতে বলছে কে? তুমি কি বাধ্য? সে মনে করতেছে তুমি ছোট, সে ছোট করার চেষ্টা করলো, তুমি ছোট হইও না। মানে ছোট হইতে না পারলে জোর করে ছোট বানানো যায় না। ছোট হওয়াটা তোমার চয়েস, ছোট হওয়াটা তোমার চয়েস। এই যে এটা একটা গল্প শুনছো না, যে এক লোককে হাটে নিয়ে গেছে, নিয়ে মানে সে বর্ণনা করতেছে যে হেরা আমার হাটে ধরে নিয়ে গেছে, মাথার চুল ফালাই দিছে, থাবড়াইছে, জুতা দিয়ে বাইরে হয়েছে, গলার মধ্যে জুতার মালা দিয়ে সারা হাটের মধ্যে ঘুরাইছে, মেলা কিছু করছে, কিন্তু অপমান করতে পারে নাই। তো এই যে এত কিছু করছে, বাট লোকটা কি বলতেছে যে মেলা কিছু করছে তারা, কিন্তু কি করতে পারে নাই? অপমান করতে পারে। আসলে কেউ তো মানুষকে অপমান করতে পারে না, অপমান মানুষ হয়। তোমারে কেউ থাবড়াইছে, বাইর করে দিছে, লাথি মারছে, তুই অপমান হইও না। তো অপমান হইতে বলছে কে? তো আমরা খুব বেশি সেন্সিটিভ, খুব বেশি আত্মসম্মান, খুব নিজের কিছু একটা মনে করি, আমরা ছোট হইতে চাই না, আমরা মানে ছোট হইতে চাই না, ছোট হয়ে যাই আর কি, মানুষ ছোট করতে চায়, আর আমরা সেটাকে অ্যাকসেপ্ট করি, করে ভাবি যে আমি তো ছোট হয়ে গেলাম। মানুষ আমাকে অপমান করতে চায়, আমি সেটাকে অ্যাকসেপ্ট করি, আমি ভাবি আমি অপমান হয়ে গেলাম। বাট তুমি অপমান হইও না, তুমি ছোট হইও না, তোমাকে কেউ ছোট বানাইতে পারবে না। আর যে ছোট হওয়াটা সে হইতে চায়, সে ছোটটা তুমি নিজে নিজে হও। যে যা কিছুকে মানুষ ছোট মনে করে, আমি এগুলো করবো, ইচ্ছা করে করব, বিকজ আমি মনে করি ওইটা করার মধ্যে দিয়ে আমি বড় হব। অন্য কেউ আমাকে যেন ছোট করতে না পারে। ছোট যা হওয়ার, যেটা করলে মানুষ মনে করে ছোট, আমি এটা করবো, ইচ্ছা করে করবো, এমনি করবো, সো দ্যাট আমার মধ্যে ওই ব্যারিয়ারটা ভাঙে। হ্যাঁ, এইটা একটা ছোট হওয়া। আর ছোট হওয়ার সেকেন্ড যে ডাইমেনশনটা বলতে চাই, সেটা আরও বেশি ইম্পর্ট্যান্ট, আরেক ধরনের ছোট হওয়া। সেটা হচ্ছে লিটারেলি ছোট হওয়া, ছোট মানুষ। আর ওই ছোট বলতে ছোট মানুষ, ছোট মানুষ বেশি দ্রুত শিখে না, বড় মানুষ বেশি দ্রুত শিখে। তুমি তোমার লাইফ দিয়ে চিন্তা করে দেখো, ধরা যাক তুমি যতগুলা ধরো ইংরেজি শব্দ জীবনে শিখছো, তার কতগুলা তোমার প্রথম 10 বছরে শিখছো, কতগুলা লাস্ট 10 বছরে শিখছো। ধরা যাক তোমাদের বয়স এখন 20 বছর, রেশিওটা কি 50-50? কত? আমার ধরেন 80-20-র চেয়েও বেশি ইমব্যালেন্সড হবে, হয়তো 90-10 হইতে পারে। সো আমরা যখন ছোট থাকি তখন আমাদের ব্রেন থাকে ছোট, তাই না, মাথাটা থাকে ছোট, মানুষ ধরে নেয় যে তখন মানুষ কিছু শিখতে পারে না। অথচ দেখো তোমার লাইফের সবচেয়ে বেশি গ্রোথ কখন ছিল? বয়স যখন কম ছিল। এটা একটু পিকুলিয়ার না? তুমি দিনে দিনে বড় হচ্ছ, অথচ তোমার শেখার হার কমে যাচ্ছে, শেখার হার
কমে যাচ্ছে। তুমি যা কিছু শিখছো তোমার জীবনে, দেখো মেজরিটি জিনিস তুমি শিখছো তোমার আর্লি লাইফে, এবং যত বড় হয়েছো শেখার হার দেখো কমে গেছে। এবং অনেকের কমতে কমতে এমন যায় যে একটা সার্টেন লেভেল, ধরো বয়স 30 হয়ে গেছে, 30 থেকে 40, 50 অলমোস্ট কিছুই শিখে না, ওই একইভাবে জীবন পার করে দেয়। ছোট মানুষ অনেক ফাস্ট শিখে, অনেক ফাস্ট যে ছোটোবেলায় মানুষ শিখে তার আরেকটা বড় প্রমাণ কি? বড় প্রমাণ হচ্ছে তোমাদের মধ্যে এখানে সবাই হয়তো একটা বা দেড়টা বা সোয়া একটা ল্যাঙ্গুয়েজ জানো। একটা হচ্ছে বাংলা জানো, আর সোয়া একটা দেড়টা কেন বললাম, ইংরেজি কেউ একটু পারো, ওই সেটাকে সোয়া এক দেড় ধরা যায়। কেউ কেউ হয়তো 2 লেভেলের ইংরেজি হয়তো পারো, বাট এই রুমে অন্তত বেশি এরকম হয়তো লোক নাই যে ফ্লুয়েন্টলি ইংরেজি বুঝো, ফ্লুয়েন্টলি ইংরেজি বলতে পারো। বাট তুমি তোমার লাইফে কেউ কেউ এখন অবশ্য আরও 2-1টা ল্যাঙ্গুয়েজের হাফ বা 70% পারে, যেন হিন্দি। এখন তো প্রচুর সিরিয়াল টিরিয়াল হয়, মুভি হয় হিন্দিতে, যেখানে হয়তো হিন্দি অনেকে হয়তো 60-70% পারো বা 100 হয়তো কেউ পারো। বাট মাই কোয়েশ্চেন ইজ যে তোমার আর্লি স্টেজে যখন তুমি তোমার মাতৃভাষা শিখছিলা কতদিনে? বাচ্চারা কত দিন থেকে কথা বলা শুরু করে? ইন জেনারেল 1.5 বছর, 2 বছর, 3 বছর, মোটামুটি 3-3.5 বছর বয়সের মধ্যে যে কোনো বাচ্চা একটা ভাষা শিখে ফেলে। ধরে যাও যে আমি 3 না, আমি বাড়ায় ধরলাম 4 বছর, বা আমি আরো একটু বাড়ায় ধরলাম, ধরা যাক 5 বছর। 5 বছর যখন তোমার বয়স ছিল তখন তুমি একটা পুরো ভাষা শিখে ফেলছো। সেই 5 বছরের পর, তাহলে 5 বছরে যদি তুমি একটা ভাষা শিখতে পারো, তাহলে পরবর্তীতে আরো কম সময়ে আরো একটা করে ভাষা তোমার শেখার কথা ছিল। কেন? কারণ তো প্রথম 5 বছরে বুদ্ধি কতটুকু ছিল? অল্প। এখন বুদ্ধি কি হয়েছে? বেশি। তাহলে আরো দ্রুত শেখার কথা, বাট দ্রুত বাদও দিলাম। সেম হারেও যদি শেখার কথা থাকে, তাহলে বাদ বাকি আরো 5 যোগ করলে 10 বছর, আরো 5 যোগ করলে 15, আরো 5 যোগ করলে 20, আরো 5 যোগ করলে 25। এই সময়ের মধ্যে 5টা ভাষা শেখার সক্ষমতা তোমার ছিল, বাট তুমি একটাও শিখতে আর পারো নাই। যেমন ইংরেজি শেখার চেষ্টা করছো তুমি কত বছর ধরে? অনেক দিন ধরে না? ক্লাস 1 থেকে ইংরেজি শেখা শুরু হয়েছে না? ক্লাস 1 থেকে শুরু করে তোমরা এখন কি অনেকে হয়তো অনার্স লেভেল পাস করে ফেলছো, একটা ভাষা শিখতে পারো না কেন? বাইরে ছোটোবেলা একটা শিখে ফেললে এখন আর পারতেছো না কেন? এখন কেন কষ্ট হয়ে গেছে? তো এটা কিন্তু একটা খুব বড় ধরনের ইন্ডিকেশন যে ছোটোবেলা মানুষ অনেক দ্রুত শিখতেছে, বড়বেলা শিখতে পারতেছে না। এটা কি কখনো চিন্তা করছো কেন? যদিও ছোটদের বুদ্ধি কম, তারপরে ওরা বেশি শেখে, বড়রা কম শেখে, কেন? এটি চিন্তা করে দেখছি কিনা আমরা? এই যে আজকের নাটকের শুরুতে হিমালয় বললো না, আমরা আগেরটাতে কী করি সেটা বোঝানোর চেষ্টা করছি। এখানে কেন, কেন জিনিসটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। কেন সব কিছুর মধ্যে কেন খোঁজার চেষ্টা করা, এবং কেনর ভিতরে কেন, আবার কেন, আবার কেন, আবার কেন, সেইটা কেন, কেনর ভিতরে, যত ভিতরে যাবা মাথা তত খুলবে। সো বাচ্চারা কেন দ্রুত শিখে, কেন, কি মনে হয়? অনেকগুলা, হ্যাঁ আচ্ছা, ভেরি গুড। এটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্সার। এটা আরও অনেকগুলো ফ্যাক্টর আছে, বাট এটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কৌতূহল। বাচ্চাদের কৌতূহল অনেক অনেক বেশি, অনেক বেশি কৌতূহল বেশি। তার প্রমাণ কি? একটা ছোট বাচ্চা যত প্রশ্ন করে সারাদিনে, একটা বড় মানুষ কয়টা প্রশ্ন করে? করেই না, তাই না? বরং এই যে আজকে যখন বলতেছিল যে ভাই আপনারা প্রশ্ন করেন, প্রশ্ন করেন, না কেউ, নো, এভরিওয়ান ইজ হেসিটেটিং, কোনো কোয়েশ্চেন নাই কারো, মনে মনেও নাই, মুখেও নাই। আর বাচ্চাদের মনেও প্রচুর প্রশ্ন, মুখেও প্রচুর প্রশ্ন। আমাদের বরং কী করি, আমরা বাচ্চাদেরকে থামাই দিই, এত কথা করছেন না, এত প্রশ্ন করছে না, বারবার আমরা থামাই দিই। যেন আমার উদ্ভাসে এরকম হয়, ওই প্যারেন্টসরা ওই বাচ্চাদের বিভিন্ন সমস্যা নিয়ে, আমি যখন ক্লাস নিতাম আসতো যে দেখেন তো দেখি আমার বাচ্চা তো কথাই বলে না, এর মুখ দিয়ে কোনো কথাই বাইর করা যায় না। আমি বলতাম এরকম যে ছোটোবেলায় ও যখন কথা বলতো তখন আপনি কী করতেন? তো বারবার আপনি ধমক দিতেন, এই পরদের মধ্যে কথা বলতে হয় না, এই চুপ থাক, এই চুপ থাক, এই এত কথা কস কেন, এই এত প্রশ্ন করস কেন। এরকম বলতে বলতে বাচ্চাটা যখন চুপ হয়ে গেল তখন আপনি প্রশ্ন করা শুরু করলেন, হ্যাঁ ও কথা কয় না কেন, কথা কয় না কেন, তাই না? তো আমরা ছোটোবেলায় অনেক প্রশ্ন করি, আমাদের ছোটোবেলায় অনেক বেশি কৌতূহল, ছোটোবেলায় অনেক বেশি কৌতূহল থাকে। এই কৌতূহল হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। কেন ছোটরা শিখতে পারে, কেন ছোটরা শিখতে পারে, তার মূল জিনিসটা হচ্ছে কৌতূহল। তাদের প্রচণ্ড বেশি কৌতূহল, দ্যাটস ওয়াই দে লার্ন। তাদের কৌতূহল, আমি বলছি না সবসময় কেন, আরও ভিতরে কেন কেন বেশি থাকে। তো মাথা জাগাচ্ছে, হ্যাঁ বেশি থাকে। তো শিশুদের কৌতূহল কেন বেশি থাকে, এটার কারণ কী হতে পারে? বড়দের কেন কমে যায়?
কি মনে হয়? এটা কোন রাইট রং অ্যান্সার না, ভুল অ্যান্সার দিলে তো কারো ফাঁসি দেওয়া হবে না। বলো, ট্রাই টু স্পিক। ছোটদের ইগো নাই। আচ্ছা, হ্যাঁ, সবগুলাই সঠিক অ্যান্সার। হ্যাঁ, এখানে যে কটা আসছে 3-4টা অ্যান্সার, সবগুলাই সঠিক অ্যান্সার। ছোটদের কৌতূহল কেন বেশি? হ্যাঁ, তো আমি এই সবগুলো অ্যান্সারই ঠিক আছে, বাট আমি এই অ্যান্সারটাকে এইভাবে দিতে পারি, ছোটদের কৌতূহল কেন বেশি? কারণ তারা ছোট। এটা কেমন অ্যান্সার? মানুষ যখন বড় হয়, হ্যাঁ, বড় হয় মানে সে মনে করে আমি চালাক হই, তাই না? তো চালাক মানুষের হিসাব কিতাব খুব চালাক, খুব জটিল, খুব ক্রিটিক্যাল। আর ছোটরা তো ছোট, ওর চিন্তা ভাবনা ছোট, ও তো এত চালাকিও বুঝে না, এত লাভ লস বুঝে না। বড়রা আবার প্রচুর লাভ লস বুঝে, প্রচুর ক্রিটিক্যাল। তো এখন এক্সাম্পল বলি যে ছোট একটা বাচ্চা, তোমরা দেখে থাকবা, যখন সে জীবনে প্রথম শিখে, বানান শিখে, কখনো খেয়াল করছো? তারপর সে কী করে? দুনিয়ার যত জায়গায় যত বানান আছে সব সে করতে থাকে। দেখো না, খেয়াল করো না এটা? হ্যাঁ, তাই না? দেখবা যে রাস্তা দিয়ে যাচ্ছে, কোথাও একটা কিছু লেখা আসে, বানান করতেছে, এখানে কিছু একটা পাইছে, বানান করতেছে, যেখানে যা পাচ্ছে বানান করতেছে। বড়রাই কাজ করে না। কেন করে না? ধরো বড়রা কেউ ইংরেজি শিখতে যায়, আমাদের মধ্যে অনেকে আছে আমরা ইংরেজি শিখতে চাই, যেখানে ইংরেজি ওয়ার্ড পাই সেখানে আমরা শিখতে যাই না, দেখতে যাই না, পড়তে যাই না। হ্যাঁ, কারণ আমাদের চিন্তা ভাবনা হচ্ছে বড়। কীরকম বড়? যে ভাই এই বানান শিখলে আমার কি লাভ আছে, আমার কি প্রমোশন হবে, এই বানান শিখলে কি আমার 2 টাকার বেতন বাড়বে, এই বানান শিখলে কি আমার কেউ মেডেল দিবে, এই বানান করলে কি আমার এই হবে, এই বানান করলে কি সেই হবে। তোমার মাথায় অজস্র বড় বড় চিন্তা, লাভ ক্ষতির হিসাব। বাচ্চা ছোট, যেহেতু ছোট, ও তার লাভ ক্ষতির হিসাব বুঝে না, ও বানান করে মজা পায়, বানান করে মজা পায়, এটাই ওর আনন্দ। ছোটদের আনন্দ হচ্ছে অনেক তুচ্ছ আনন্দ, কারণ ও ছোট। দেখবা একটা পিঁপড়া হেঁটে যাচ্ছে, ওই পিছে পিছে দৌড়াচ্ছে, পিঁপড়া ওয়াল যাইতেছে, ও ওইটা পিছে পিছে দৌড়াচ্ছে, তাই না? তুমি দেখলে বোঝা কি ছোট, কি অর্থহীন কাজ করতেছে, এটা পিঁপড়া দৌড়াচ্ছে, এটা পিছে পিছে দৌড়াচ্ছে। আমার একটা ভিডিও করা আছে, আমার ভাগ্নি, ও যখন অনেক ছোট ছিল, ওই বারান্দার মধ্যে থেকে ছোট একটা পুঁতির মতো, ওইটা একবার এটা নিয়ে রুমের মধ্যে রাখতেছিল, একটু পরে রুম থেকে নিয়ে আবার বারান্দা রাখতেছিল। তখন আমার একটা হ্যান্ডিক্যাম ছিল, আমি এটা ভিডিও করে রাখছি, আবার নিচ্ছিল, আবার রাখতেছিল। মনে হয় যে ধরো প্রায় 50 বার হবে। বড় কোনো মানুষ এই কাজ করবে না, এবং বড় যে কোনো মানুষ এই বাচ্চাকে যদি এটা করতে দেখে, নিতান্তই ওর জন্য করুণা বোধ করে, আহারে বাচ্চা মানুষ কিচ্ছু বুঝে না, অযথা ফালতু কি কাজ করতেছে না। ছোটরা এই জন্যই শিখে, কারণ ছোটদের কাছে কোনো ফালতু কাজ বলে কিছু নাই, বুঝো নাই? ওই যে পুঁতিটা নিয়ে এখানে রাখতেছে, এর কাছে, ওর কাছে এটা অনেক বড় একটা কাজ, অনেক আনন্দপূর্ণ কাজ, এবং করেও আনন্দ পাচ্ছে। ও আনন্দ পাচ্ছে প্রমাণ কি? তা নাহলে বারবার এটা করতো না। তুমি যে কাজে আনন্দ পাও না, বারবার তুমি সেটা করবা না। তুমি ভিডিও গেম বারবার খেলো, কেন খেলো? আনন্দ পাও। ও আনন্দ পাচ্ছে কেমন কাজে? তুচ্ছ কাজে। তুমি সেই কাজে কেন আনন্দ পাও না? কারণ তুমি বড় হয়ে গেছো, তোমার তো তুচ্ছ কাজ করা সাজে না। তুমি কারবা মানে বাঘ ভাল্লুক হাতি মেরে বেড়াবা, চান বাঘ ভাল্লুক তো আর প্রত্যেকদিন মারা যায় না। তুমি ওয়েট করতে থাকো কবে একটা বাঘ পাবো, সেটারে মারবো। আমি তো ইন্দুর মারি না, আমি তো ছোট মানুষ না, আমি তো তেলাপোকা মারি না, আমি পিঁপড়া মারি না, আমি বাঘ মারবো। হ্যাঁ, এই বাঘ আর সারা জীবন তোমার খুঁজেও বের করা হয় না, বাঘ আর মারাও হয় না, তাই না? আর ছোট মানুষ পিঁপড়া পাইছে, পিঁপড়া মারছে, মশা পাইছে, মশা মারছে, ও মারতেছে, শিখতেছে, আনন্দ পাচ্ছে। ছোটদের আনন্দ তুচ্ছ জিনিসে, ছোটদের আনন্দের তুচ্ছ জিনিসে। তো এই তুচ্ছ জিনিসে যারা আনন্দ পায়, তাদের লাইফটা খুব কিন্তু আনন্দপূর্ণ লাইফ। ছোট ছোট বাচ্চা দেখছো কোনোদিন ফ্রাস্ট্রেটেড, খুব হতাশ, কোনো এনার্জি নাই, তার কিছুই ভালো লাগতেছে না? যদি আমার লাইফে একটা বাচ্চা আমি পাইছিলাম, হতাশ না ঠিক, বাট তার একটা ডায়লগ, এটা আমি অনেক সময় অভিনয় করি। আমাদের বাসার 2 বাসা পাশের একটা বাসা, সেখানকার এক পিচ্ছি, ওর বয়স হার্ডলি 3 বা 3.5 বছর হবে, অনেক আগের কথা, আমি তখন হয়তো 7-8-এ পড়ি। তো সেই বাচ্চা আমাদের বাসায় আসছে, এসে এরকম একটা ডায়লগ দিছিল, আমি অভিনয় করার চেষ্টা করতেছি, ওর মতো হবে না। এই বাচ্চা বলতেছে, আমার আর ভালো লাগে না। কিছুক্ষণ পরে পরে বলে, আমার আর ভালো লাগে না। আমি এই মাত্র একটা বাচ্চা দেখছিলাম জীবনে যে বলছে তার ভালো লাগে না। আর আমি জীবনে কোনো বাচ্চা দেখি নাই যে হতাশ, তার কিছু ভালো লাগতেছে না। তো হইতে পারে, হিমালয়ের আমি ছোটবেলা দেখি নাই, হইতে পারে। তো বাট বড়দের মধ্যে এটা খুব প্রকট, কিছু ভালো লাগে না, তাই না? কিছু করে মজা পাচ্ছে না, কিছু আনন্দ নাই তার জীবনে, লাইফ কমপ্লিকেটেড না, কারণ সে বড় হয়ে গেছে। এটা সবচেয়ে বড় সমস্যা হয়ে গেছে, মানুষের গ্রোথ আটকে যাচ্ছে কারণ সে বড় হয়ে গেছে। তার যদি গ্রোথ মেনটেন করতে হয়, দেখো বাচ্চারা সব দিক থেকে গ্রোথ, মানে বোঝার জন্য ইন্ডিকেশন, যেমন একটা বাচ্চা জন্মের সময় ইন জেনারেল ওজন থাকে কত? অ্যাভারেজ থাকে 3 কেজি।
এক বছরের মাথায় স্ট্যান্ডার্ড ওজন কত হয় জানো? এক বছরের মাথায় একটা বাচ্চার যে স্ট্যান্ডার্ড, যদি বাচ্চা ঠিকমতো বাড়ে, তার ওজন হয় প্রায় 10 কেজি। এক বছরের মাথায় একটা স্ট্যান্ডার্ড ওয়েট 10 কেজি। 3 কেজি থেকে 10 কেজি হয়েছে, কয় গুণ হয়েছে? 3 গুণে বেশি উইদিন 1 ইয়ার। গত বছর তোমার ওজন কত ছিল? ধরা যাক 50 কেজি। সো যদি তুমি আনহেলদি লাইফ লিড না করো, নর্মাল লাইফ লিড করো, বাচ্চা কিন্তু নর্মাল লাইফ লিড করে 10 কেজি হয়। আর তুমি যদি আনহেলদি লিড করে ধরো ফুলে গেল, ওইটা না, হেলদি লাইফ লিড করো, 50 কেজি থেকে কত কেজি হবে? সাডেন এইজের পর ইভেন ওজন সেইভাবে বাড়েও না। সো এটা একটা দেখার বিষয় বাচ্চাদের দিকে, যেহেতু ওই গ্রোথটা ফিজিক্যালি দেখা যায়, তাহলে তুমি কিন্তু এখান থেকে একটা ইন্ডিকেশন পাইতে পারো বাচ্চাদের গ্রোথ অনেক বেশি, আমার গ্রোথ অনেক কম। বাট এই গ্রোথ না, আমি মেন্টাল গ্রোথের কথা বলতেছি। বাচ্চাদের সবগুলা গ্রোথই অনেক বেশি, তার লার্নিংয়ের গ্রোথ, তার অ্যাটিটিউডের গ্রোথ, তার মেন্টাল হেলথের গ্রোথ, সব গ্রোথই অনেক বেশি, বিকজ সে ছোট। ফলে তুমি এই বড় হওয়ার পরও যদি চাও গ্রো করতে, তাহলে অ্যাকচুয়ালি কার মতো হইতে হবে বুঝতে পারছো? বড়দের মতো। প্রচুর কৌতূহল, এবং সেই কৌতূহলের পেছনে তার মূল জিনিস হচ্ছে সিম্পল থিঙ্কিং। আমাদের আলহামদুলিল্লাহ সূরার মধ্যে আমরা পড়ি যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। পড়ো না? এটা অর্থ জানো? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মানে যে হে আল্লাহ, তুমি আমাদেরকে সরল পথে, স্ট্রেইট পাথে গাইড করো। যদি ওই স্ট্রেইট পাথের অনেক মিনিং আছে, বাট সিম্পল একটা মিনিং হচ্ছে বাচ্চাদের পাথ খুব স্ট্রেইট, তাদের কোনো এদিক সেদিক যদি কিন্তু কমপ্লিকেটেড চিন্তা নাই। আমরা বড় হয়ে গেছি, আমাদের থিঙ্কিং কমপ্লিকেটেড, এই হইলে সেই হইলে এই, এটা না হইলে ওইটা, ওইটা না হইলে সেটা, সো মাচ কমপ্লিকেশন, সো মাচ কমপ্লিকেটেড। সো আমরা বড় হয়ে গেছি। তো এই জন্য আজকে আমার রিকোয়েস্ট যেটা, আমার এই পুরো কথা থেকে এই কথাটুকু নেওয়ার চেষ্টা করো। বড় যদি হতে চাও, ছোট হও আগে। ছোট দুই অর্থে বলছি, প্রথম একটা বলছি, দ্বিতীয় একটা, এবং এই দুইটার মধ্যে বেশি ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় সেকেন্ডটা, কৌতূহলী মানুষ। কৌতূহলী মানুষ যে হচ্ছে কন্টিনিউয়াসলি লাভ ক্ষতি হিসাব করে না, যার চিন্তা ভাবনা অনেক সরল, অনেক সরল। এবং এই যে সরল চিন্তা ভাবনা, বাচ্চাদের মতো চিন্তা ভাবনা, এই কথাটা তোমরা অনেক জায়গায় হয়তো দেখছো, পড়ছো, বাট হয়তো মিনিংটা ধরতে পারো নাই। স্টিভ জবস, অ্যাপল কোম্পানির যে মালিক, ওনার খুব বিখ্যাত একটা ভাষণ আছে না, খুব বিখ্যাত একটা ভাষণ ওই ভার্সিটির সমাবর্তন অনুষ্ঠানে। সেই ভাষণের লাস্ট লাইনে দুইটা কথা ছিল, জানো বোধহয় অনেকে। কি ছিল সেটা, কে বলতে পারবা? স্টে হাংরি, স্টে ফুলিশ। তোমার কি ধারণা স্টিভ জবস উনি যা ফাইজলামি করছে, ফাইজলামি কথাবার্তা বলছে? তো একটা বক্তব্য মানুষ যখন শেষ করে, তার চেষ্টা কি থাকে? সবচেয়ে সিরিয়াস, সবচেয়ে ইম্পর্টেন্ট মেসেজটা দিয়ে শেষ করা। সো লাস্ট সে মেসেজটা কি বলবো? স্টে হাংরি, স্টে ফুলিশ। স্টে হাংরি মানে কি? ক্ষুধার্ত থাকবে। ক্ষুধার্ত মানে কি? 3 বেলা না খায় থাকবে নাকি? ক্ষুধার্ত মানে এইটা না, ক্ষুধার্ত মানে অলওয়েজ নিজেকে গ্রো করার ক্ষুধা, যে আমি যা আছি আলহামদুলিল্লাহ, বাট আই ওয়ান্ট টু গ্রো। হ্যাঁ, আই ওয়ান্ট টু গ্রো। সো এটা হচ্ছে স্টে হাংরি। এটা অনেকেই বুঝে, স্টে হাংরির অর্থ অনেকেই বুঝে, বাট স্টে ফুলিশ এই কথার মিনিংটা কিন্তু খুবই খুবই সূক্ষ্ম এবং মারাত্মক। এটার অনেক রকম অর্থ করা যায়, এবং আমি আমার লাইফেই অনেক ধাপে এটার অনেক রকম অর্থ নিজে করছি। মানে আমার কাছে অনেক রকম অর্থ মনে হয়েছে স্টে ফুলিশ মানে কি। এবং আব্দুল আবু সাইদ স্যার, তোমরা অনেকে ওনার নাম তো নিশ্চয়ই জানো, বিশ্ব সাহিত্য কেন্দ্রের আলোকতে মানুষ গড়ার কারিগর। তো আব্দুল আবু সাইদ স্যার এরকম আমি একাধিকবার ওনার ইয়েতে শুনছি, ইন্টারভিউতে বা ফিজিক্যাল বক্তৃতাতে। তো যখন ওনাকে নর্মালি কোয়েশ্চেন করা হয় যে স্যার তরুণদের উদ্দেশ্যে একটা উপদেশ দেন, তো স্যার বলে যে আমি নতুন কোনো উপদেশ দিব না, আমার আব্বা আমাকে যে উপদেশ দিছে সেটাই শুধু তোমাদেরকে বলে যাব। সেই উপদেশটা কি ছিল? আমার আব্বা আমাকে বলছিল বোকা হইস, বোকা হইস। তো দেখো, আমি দুইটা এক্সাম্পল বললাম। ওইদিকে স্টিভ জবস বলতেছে স্টে ফুলিশ, বোকা হও। আব্দুল আবু সাইদ বলতেছে তার বাবাকে কোট করে বোকা হও। এত মানুষ বোকা হইতে বলতেছে কেন? তাই না? এত মানুষ বোকা হইতে বলতেছে কেন? সো এটা একটা চিন্তা করার বিষয়, তাই না? চিন্তা করার বিষয়। সো বাচ্চারা বোকা, বড়রা চালাক, বুঝছো? সো ওই মেধাবী মানুষগুলা তোমাদেরকে বোকা হইতে বলছে, তার মানে কি বুঝছো? বাচ্চা হইতে বলছে, ছোট। তাহলে তুমি বড় হবা, ঠিক আছে? তো সবাই ইনশাল্লাহ বড় হও, যাতে বাংলাদেশকে আমরা সুন্দর করতে পারি। আসসালামু আলাইকুম।